সবাইকে আমার মঙ্গল মন্ত্র পডকাস্ট অথবা মাই মার্স মন্ত্র পডকাস্টে স্বাগতম। আজকের পডকাস্ট আমরা রেকর্ডিং করছি এসএইস ব্যান্ডের একটা স্পেশাল স্টুডিও আছে ওখান থেকে, এবং এই ব্যান্ডেরই একজন সদস্য আজকে আমাদেরকে তার অনেক মজার গল্প বলবে। তার নাম হচ্ছে ডক্টর রাকিয়া ইশরা। রাকিয়া হচ্ছে এসএইস ব্যান্ডের ড্রামার এবং মাম অফ 3। আর আরও যেটা পরিচয়, যেটা আমরা কেউ বেশি জানি না, সেটা হচ্ছে গিয়ে ইশরা ইজ আ ডক্টর, আ গাইনোকোলজিস্ট অ্যান্ড অ্যান অ্যাকাডেমিক। কেমন আছো ইশরা? খুব ভালো আছি রুমান আপা, আপনি কেমন আছেন? আমি তো খুব খুশি। তোমাদের এখানে আসলে কি আর মন খারাপ থাকা যায়? অনেক ধন্যবাদ। হ্যাঁ ইশরা, আজকে তোমার গল্প শুনবো, কারণ তুমি তো অনেক কিছু করো। কিভাবে করো এত কিছু? কিভাবে করি আসলে এটা বলতে গেলে আমি বলবো যে আমি যা যা এনজয় করি বা আমার করতে ভালো লাগে আমি সেটা এমনিই করে ফেলি। এটা আসলে আমার মনে হয় না যে আমি অনেক কাজ করছি। আমার মনে হয় আমার ভালো লাগছে, আমি কাজ করে যাচ্ছি। এভাবেই আমার কাজগুলো করা হয় আসলে। সেটাই ঠিক। যদি আর কি মনটা থাকে কাজে, হ্যাঁ। তাহলে ওটাকে আর কাজ মনে হয় না। না, যেটা করি আর কি আনন্দ নিয়ে করার চেষ্টা করি, এটাই। আজকে তো তুমি সারাদিন ইউনিভার্সিটিতে পড়ানোর পরে, ক্লাস নেওয়ার পরে আমার কাছে এখন গল্প করবে, তো এখন নিশ্চয়ই ক্লান্ত সারাদিন কথা বলার পরে। না, মোটেই ওরকম মানে ক্লান্ত বা ওরকম কিছু না। আমার বরং ভালো লাগছে আপনার সাথে গল্প করব। থ্যাংক ইউ। তো তাহলে আমরা তোমার ডাক্তারি পড়ালেখা থেকেই শুরু করি। ব্যান্ড তো পরে এসছে, তো কিভাবে শুরু হলো তোমার যাত্রা? কোথায় বড় হলে? আমার স্কুল কলেজ ঢাকায়, ভিকারুন্নিসা নুন স্কুল অ্যান্ড কলেজ থেকে আমি পাশ করেছি এসএসসি এবং এইচএসসি। এরপরে ময়মনসিংহ মেডিকেল কলেজে আমি আমার এমবিবিএস ডিগ্রি কমপ্লিট করলাম। এরপরে আসলে দেশে আর থাকা হয়নি। আমার হাজব্যান্ড সহ আমরা দেশের বাইরে গিয়েছিলাম, অস্ট্রেলিয়ায়। তো সেখানে গিয়ে যেটা হলো যে আমার তখন প্রথম বেবি আমি কনসিভ করেছি, এবং আমার বড় মেয়ে ঈদ, ওর জন্ম হলো সিডনিতে 2008 সালে। তো ওকে সাথে নিয়ে আস্তে আস্তে যেটা করলাম যে আমার যে মেডিকেল যে পড়াশোনাটা ওটা চেষ্টা করলাম ওখানে কন্টিনিউ করার। ওখানে তো লাইসেন্সের জন্য একটা পরীক্ষা দিতে হয়, অস্ট্রেলিয়ান মেডিকেল কাউন্সিল এক্সাম বলে। তো ওই এক্সামটা পাশ করলাম। তো এভাবেই আর কি ধীরে ধীরে আস্তে আস্তে দেখা গেল যে প্রথম বেবি হওয়ার পরে কিছুদিনের মধ্যেই আবার আমার সেকেন্ড বেবি হলো। তো যেটা হয়েছে আসলে যে দুজনকে নিয়ে আমি তখন মোটামুটি একটা হিমশিম অবস্থা। বাইরে যেটা হয় যে দুইজনকে সামলে আমি আবার কাজ করব বা কিছু একটা করব, সেই সময় আমার মনে হয়েছে যে আমাকে প্রায়োরিটি দিতে হবে। আমার বাচ্চাদের আমাকে প্রয়োজন। তো সেই সময় আমার হাজব্যান্ড আসলে সে টেলিকম ইঞ্জিনিয়ার, সে তখন বাইরে কাজে ব্যস্ত। তো সেই সাপোর্টটা সেই সময় আমি বাচ্চাদেরকে, যেহেতু আমার বাচ্চারা তখন অনেক ছোট, ওরা ছোট মেঝো মানে এখন মেঝো যে সে তখন সারওয়া, ও ব্রেস্ট ফিড করে, বড়টা হচ্ছে জাস্ট 3 বছর বয়স। তো ওদেরকে আমি তখন কমপ্লিটলি দেখভাল করা শুরু করলাম, এবং এক পর্যায়ে যেটা হলো যে আমি আসলে আরও কিছু কাজে নিজেকে তখন এনগেজ করলাম, যেমন হচ্ছে কুকিং করা, তারপরে মিউজিক করতাম। মিউজিকের অ্যাক্টিভিটিসগুলো অনেক বেড়ে গেল সেই সময়। তো এভাবে ড্রাম বাজাতে? হ্যাঁ, তখন থেকেই। আচ্ছা আচ্ছা। তো এভাবে আস্তে আস্তে যেটা হলো যে আমরা এক সময় আমার হাজব্যান্ড এবং আমরা চিন্তা করলাম যে আমরা দেশে আসব। তখন আমার হাজব্যান্ড এরিকসনে ছিল অস্ট্রেলিয়াতে, এবং ওখান থেকে বাংলাদেশ এরিকসনে সে চেষ্টা করলো আসার। এবং আমারও তখন মনে হলো যে না, আসলে আমাদের দেশে ব্যাক করা দরকার। আর অস্ট্রেলিয়া যাওয়ার আগে থেকেই যেটা ছিল যে আমরা চিন্তা করে গিয়েছিলাম যে আমরা হয়তো থাকবো অনেক দিন, থেকে তারপরে দেশে একসময় ব্যাক করব। তো ওই ফিরে আসাটা আসলে এত দ্রুত হবে এটা মাথায় ছিল না। সবসময় ভাবতাম যে হ্যাঁ যাব, কিন্তু ওইটা আসলে হঠাৎ করেই হয়েছে, একটু দ্রুত। যখন অস্ট্রেলিয়ার সিটিজেনশিপটা আমরা পেয়ে গেলাম, তখন আমরা চিন্তা করলাম যে না, আমরা দেশে যাই। এবং অস্ট্রেলিয়া থেকে যখন বাংলাদেশে আসলাম 2012 সালে, তখন ঈদ, সারওয়া দুইজনই মোটামুটি, সারওয়ার বয়স 1 বছর, ঈদ হচ্ছে 4 বছর। এভাবে করে সময় পার হচ্ছিল। এবং বাংলাদেশে আসার পর একটা যেটা হলো যে আমি তখন নিজের দেশে যে কাজের স্কোপটা
যে সাপোর্টগুলো আমি ওখানে পাচ্ছিলাম না, সেটা আমি দেশে আসার পর পেলাম। এবং আমি তখন আমার যে ফিল্ডটা, মেডিকেলের যে ফিল্ড, সেই এরিয়াতে আমি কাজ করা শুরু করলাম। আমি গভর্নমেন্ট একটা প্রজেক্ট আছে UPHC-SDP নামে। এই প্রজেক্টটা হচ্ছে, ওটার মানে কি? মানেটা আমি বলছি, এটা একটা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ প্রজেক্ট। এই প্রজেক্টটাকে বলা হয় আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিস ডেলিভারি প্রজেক্ট। এই প্রজেক্টটার মেইন কাজ হচ্ছে যে প্রাইমারি হেলথ কেয়ার যে সার্ভিসগুলো, সেটা বাংলাদেশের আরবান যে কিছু এরিয়া আছে, যে এরিয়াগুলোতে আসলে অনেক নিডি পিপল থাকে, সুবিধা বঞ্চিত যে মানুষগুলো থাকে, তাদেরকে প্রাইমারি হেলথ কেয়ারের ফ্যাসিলিটিসগুলো দেয়া। তো আসলে এই প্রজেক্টটাতেও আমি খুব আমি ঠিক জেনে যে ঢুকেছি তা না, কিন্তু আমি যখন ঢুকলাম, জয়েন করার সাথে সাথে আমি দেখলাম যে আমার এখানে কাজের স্কোপ অনেক কিছু আমি জানতে পারলাম। যে হ্যাঁ, আমি জানতাম না যে সুবিধা বঞ্চিত যে মানুষগুলো, ওদের আসলেই ওরা কতটা নিডি, এবং ওদের আসলে অনেক কিছু প্রয়োজন যেটা আমরা আসলে কখনো জানতেই পারি না। যারা হচ্ছে অনেক বড় বড় বা এলিট সোসাইটিতে যারা থাকে, বা হচ্ছে বড় বড় হসপিটালগুলোতে যারা যায়, তারা কিন্তু জানে না যে আসলে এই সুবিধা বঞ্চিত মানুষগুলো কিভাবে তাদের প্রাইমারি হেলথ কেয়ার ফ্যাসিলিটিসগুলো পাচ্ছে। এবং আমার কাছে অনেক ভালো লাগতো তখন যে আমার মনে হতো যে না, আমি দেশের জন্য কিছু করতে পারছি। এই যে আমার বাইরে থেকে আসা বাংলাদেশে এবং এখানে জয়েন করা এবং কাজ করা, তখন আমার মনে হতো যে না, যা হচ্ছে ভালো হচ্ছে, এবং আমি খুব খুশি। যেটা বললাম, আমি আনন্দ নিয়ে কাজ করতে ভালোবাসি। তো সেখান থেকে আমার কাজের শুরু, এবং এই প্রজেক্টে বিভিন্ন ট্রেনিং, বিশেষ করে মা ও শিশুর যেই আমাদের যে চিকিৎসা সেবাগুলো দেয়া লাগে, তো সেই রিলেটেড যে ট্রেনিংগুলো আমাদের প্রয়োজন, সব কিছু আমরা ওই প্রজেক্ট থেকে পেতাম। আমি গাইনোকোলজির উপরে ওখানে ট্রেনিং পেয়েছি, চাইল্ড হেলথের উপর পেয়েছি, ফ্যামিলি প্ল্যানিংয়ের উপর পেয়েছি, এবং দেখা যেত যে আসলে মাল্টিপল কাজ করতে হতো। যখন আমি প্রাইমারি হেলথ কেয়ার সেটিংয়ে ছিলাম, আমরা ওইটাকে PHCC বলি। তো এই প্রজেক্টটা এরকম যে এখানে যেহেতু এটা পাবলিক এবং প্রাইভেট পার্টনারশিপ, 45 পার্টনারশিপ এরিয়া আছে। সেই 45 পার্টনারশিপ এরিয়ায় 11টা সিটি কর্পোরেশন এবং 13টা মিউনিসিপ্যালিটিস থাকে। তো ওই 11টা সিটি কর্পোরেশন এবং মিউনিসিপ্যালিটিসগুলো LGRD গভর্নমেন্ট, ADB এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক যে ওদের সহায়তায় চলে, এবং LGRD যে আমাদের যে লোকাল গভর্নমেন্ট অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট যে মিনিস্ট্রিটা আছে, ওরা চালায়। এবং LGRD গভর্নমেন্ট কি করে, তারা হচ্ছে তাদের যে বিভিন্ন NGO পার্টনার, তাদের মাধ্যমে এই হেলথ ফ্যাসিলিটিসগুলো দেয়। সেই প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারের সাথে কিন্তু আবার আরেকটা CRHCC থাকে। এটাকে আমরা বলি কম্প্রিহেন্সিভ রিপ্রোডাক্টিভ হেলথ কেয়ার সেন্টার। কারণ যখন প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারে একজন পেশেন্ট আসে, মা আসে, মেইন ফ্যাসিলিটিসগুলো থাকে হচ্ছে অ্যান্টিনেটাল কেয়ার। যে একজন প্রেগনেন্ট মাদার আসলো, তাকে হচ্ছে যে গর্ভাবস্থায় যে সুযোগ সুবিধা, চিকিৎসা, সেগুলো যে দেয়া হয়, তাকে তো হচ্ছে একটা ফ্যাসিলিটিস বা ইনফ্রাস্ট্রাকচার আছে এরকম জায়গায় যেয়ে বাচ্চা ডেলিভারি করতে হবে। তো সেটা হচ্ছে কম্প্রিহেন্সিভ রিপ্রোডাক্টিভ হেলথ সেন্টার বা CRHCC। তো ওখানে গেলে আমরা যেটা বলি অ্যান্টিনেটাল কেয়ার, পোস্টনেটাল কেয়ার, নিউনেটাল কেয়ার, সব ধরনের ফ্যাসিলিটিস থাকে, আচ্ছা, ইনক্লুডিং ফ্যামিলি প্ল্যানিং। তো ওখানে আমি যখন PHCC থেকে আবার আমি CRHCC-তে গেলাম। CRHCC-তে যাওয়ার ব্যাপারটা ছিল যে এরকম, এটাও খুব মজার। 2012 সালে বাংলাদেশে আসার পরে আমি কাজ শুরু করলাম PHCC-তে। প্রথমে PHCC থেকে একদিন আমরা আসলে ঘুরতে বের হলাম ঢাকার বাইরে, সবাই মিলে কিশোরগঞ্জে গেলাম। কিশোরগঞ্জে যাওয়ার পর দেখি যে প্রজেক্ট অফিস ওখানেও আছে। তা আমার ধারণা ছিল না যে কিশোরগঞ্জেও প্রজেক্ট অফিস আছে। তো দেখার পরে আমার খুব ভালো লাগলো, এবং আমি আমার যথারীতি আমি এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট দিয়ে আসলাম যে হ্যাঁ, আমি আসতে চাই। কারণ আমার অফিসে কাজ করতে চাই। কারণ আমার মনে হলো যে যত বেশি আমি একটু রুরাল এরিয়াতে যাব, আমার কাজের স্কোপও বাড়বে, প্লাস হচ্ছে আমার মনে হয় আমি আরও বেশি মানুষকে সেবা দিতে পারবো। তো লাকিলি আসলে আমার হাজব্যান্ডের ইনফ্লুয়েন্স
অনেক সবসময় অনেক ছিল। সবসময় সে বলতো যে না, যেহেতু তুমি এটা করতে চাও এবং আনন্দ নিয়ে করো, ঠিক আছে। তো আমরা সে সময় ফুল ফ্যামিলি কিশোরগঞ্জে মুভ করলাম। তখন কতদিনের জন্য? আসলে যখন গিয়েছি তখন জানি না কতদিনের জন্য। এইটাই সবচেয়ে মজার, যে যখন কোথাও যাচ্ছি ফার্স্টে হয়তো ভাবছি যে অনেক দিন থাকবো বা কতদিন থাকবো, অত প্ল্যান প্রোগ্রাম করে না, কিন্তু যাচ্ছি এবং কেন যাচ্ছি বা কেন কোনটা করছি সেটা খুব কনক্রিট একটা ডিসিশন বা কনক্রিট একটা আইডিয়া মাথার মধ্যে আছে যে না, আমি জানি আমি এটা করার জন্যই যাচ্ছি এবং আমি এই কাজটা করতে চাই। বা ওখানে গিয়ে কি হবে না হবে এত কিছু চিন্তা করছি না, আমি কি কাজ করতে চাই শুধু মাথায় এটা আছে। তো যখন জয়েন করলাম সিআরএইচসিসিতে, ওখানে ওই আমাদের যে ইওসি বলা হয়, ইমার্জেন্সি অবস্টেট্রিক কেয়ারের জন্য আমাদেরকে সার্জারি ট্রেনিং নিতে হয়, তারপরে হচ্ছে ফ্যামিলি প্ল্যানিং সার্জারি করা লাগে, সেগুলো ট্রেনিং নিতে হয়। তো এই ট্রেনিংগুলো আমি পেলাম হচ্ছে প্রজেক্টের মাধ্যমে। এছাড়া আরও অনেক বিভিন্ন ইমিউনাইজেশন ট্রেনিং, তারপরে হচ্ছে চাইল্ড কেয়ার ট্রেনিং। ইভেন হচ্ছে যে মজার ব্যাপার ছিল কি, কিছু চাইল্ড কেয়ার ট্রেনিং যেটা আমি যে চাইল্ড হেলথের উপর যেটা প্রচুর থাকে, ডক্টর থাকেন যারা হচ্ছে এমবিবিএস ডিগ্রির পরেই না একদম ছোট বাচ্চা বা নিউবর্ন বেবিদেরকে মানে একটা কিছু ট্রিটমেন্ট দিবে, কনফিডেন্ট থাকে না। তো আমার যেটা ছিল যে আই ওয়াজ ভেরি কনফিডেন্ট। প্রথমত ট্রেনিং, এবং দ্বিতীয়ত আমার মনে হতো যে আমি অনেক কিছু জানি, বিকজ হচ্ছে আমার দুটা বাচ্চাকে আমি নিজে হাতে বড় করেছি। তারপরে হচ্ছে আলিনাও চলে এসেছে তখন, অলরেডি আমার কাজ করতে করতে ওই সময় আলিনাও ছিল। তো সব মিলে তখন আমার মনে হতো যে আমার খুব ভালো লাগতো এই বাচ্চাদেরকে দেখতে। প্লাস হচ্ছে এই যে যারা মায়েরা আসতো, আমি যেটা করতাম আসলে আমার কাছে মনে হতো যে অলওয়েজ প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। কিন্তু মানে রুরাল এরিয়াতে কাজ করতে গিয়ে কিছু জিনিস আমি ফেস করেছি। কিছু জিনিস ফেস করার মধ্যে একটা হচ্ছে যে প্রচুর পল্লী চিকিৎসকের দৌরাত্ম থাকে ওখানে, মানে ভিলেজ ডক্টর যাদেরকে আমরা বলি, এবং ওরা হচ্ছে কি খুব মানে ভিলেজ পিপল যারা, মানে একদম গ্রামের লোক যারা, তারা ওদের দ্বারা মানে ইনফ্লুয়েন্স থাকে। ওরা আয়ুর্বেদিক চিকিৎসা না, আয়ুর্বেদিক চিকিৎসা তো ভালো জেনে শুনে যেটা করা হয়, কিন্তু আয়ুর্বেদিক চিকিৎসা না, ওরা হচ্ছে ডাক্তারদের যেই মেডিসিনগুলো সেগুলোই ওরা দেয়, এবং আমাদের যেহেতু উইদাউট প্রেসক্রিপশন এবং তাদের মতো করে দেয়, এবং আমাদের যেহেতু ফার্মাসির কোনো ধরনের বাধা ধরা নিয়ম নাই যে আমাদের একজন জিপি ডাক্তারের প্রেসক্রিপশন লাগবে, তারপরে হচ্ছে যেখানে যখন যা ইচ্ছা ওষুধ কেনা যায়, যে যেটা বলছে অ্যান্টিবায়োটিক কিনে নিতে পারছে। তো এই আইডিয়াগুলো আমার হতে থাকলো, বিকজ হচ্ছে আমি যেহেতু অস্ট্রেলিয়ান মেডিকেল কাউন্সিল এক্সাম পাশ করে এসেছি, এবং আমার কাছে তখন মনে হতো আমি একটা কিছু করতে চাই, কেন এরকম হবে সিস্টেমটা বা এটা। তখন ওইখান থেকে আমি যেহেতু পলিসি বা লিগাল কিছু করতে পারবো না, আমি কাউন্সিলিং করতাম প্রচুর। এবং মজার ব্যাপার হচ্ছে আমার হাজব্যান্ড সাইফ, ও মাঝে মাঝে ও প্রায় সময় হচ্ছে দেখা যেত যে বাচ্চাদের নিয়ে সিআরসিসিতে আসছে, এবং আমি রুমে কাউন্সিলিং করছি, ও বাইরে কাউন্সিলিং করছে পেশেন্টদেরকে যারা ঢুকবে ভেতরে, ওদেরকে ও কাউন্সিলিং করছে। তোমার কাজের লোড কমিয়ে আমার কাজের লোড কমিয়ে দিচ্ছে। এবং আসলে হচ্ছে কি, যখন আমরা বাংলাদেশে ব্যাক করেছি তখন আমাদের একটা স্বপ্ন ছিল যে কিছু একটা করতে চাই, ভালো কিছু করতে চাই, কাজ করতে চাই। তো সেই আকাঙ্ক্ষা থেকে আসলে হচ্ছে মানে আমরা দুজন মিলেই এভাবে করে করা শুরু করলাম। তারপরে দেখা গেল যে বিভিন্ন জায়গায় ওয়ার্কশপ করা, অ্যাডোলেসেন্ট কর্নার ছিল আমাদের। সে অ্যাডোলেসেন্ট কর্নারে বাচ্চাদের কিন্তু যারা কিশোরী কৈশোরে নানা ধরনের যে তাদের ফিজিক্যাল চেঞ্জেস, মেন্টাল চেঞ্জেস, সেগুলো নিয়েও আমরা বিভিন্ন জায়গায় সেমিনার করেছি স্কুলে যে, এবং আমরা দুজনের উদ্যোগেই করতাম। এটা কি কাজের অংশ? না, কাজের নিজেদের ইচ্ছায়। আবার ঢাকায় থাকাকালীন আমরা আর কি বিভিন্ন জায়গায় যে ফ্রি মেডিকেল চেক আপ বা এরকম প্রোগ্রামগুলো নিজেরাই করতাম। তো যেহেতু কিছু ফ্যাসিলিটিস ছিল আমাদের সাথে, আমি একজন নার্স বা একজন প্যারামেডিককে আমি সাথে নিয়ে যেতে পারতাম যে আচ্ছা ঠিক আছে, পেশেন্ট একটু আমরা করতে চাচ্ছি, আপনি ইন্টারেস্টেড কিনা, ভলান্টারিলি করেন আমাদের সাথে। তো এরকম আর কি। তো এভাবে আসলে চলছিল কিশোরগঞ্জে। এবং ওখানেও আমাদের তো আমরা দুজনই মিউজিক যেহেতু ভালোবাসি,
করছিলাম, ওখানেও করছিলাম টুকটাক, কিন্তু হ্যাঁ নিজেরা নিজেরা গান গান, গেতাম হ্যাঁ। অবসর সময়। তো আলিনা বাংলাদেশে আলিনা হয়েছে? বাংলাদেশে হয়েছে, ঈদ ও সারোয়া হয়েছে অস্ট্রেলিয়ায়, আলিনা বাংলাদেশে। এবং আলিনা হচ্ছে, এই জন্য আলিনাকে আমরা বলি যে আলিনা একদম পুরা বাঙালি বাচ্চা। ও বাঙালি খাবার যেভাবে খায়, মানে এটার কারণে আমরা আর কি ওকে বলি যে তুমি একদম পুরোপুরি বাঙালি বাচ্চা। ওই সময় আরও কিছু মজার ব্যাপার ছিল যে কিশোরগঞ্জের বাইরে কিছু ক্লিনিক ছিল, মানে ছোটোখাটো, যেখানে আমরা বলি চেম্বারের মতো। তো ওখানেও হ্যাঁ প্রাইভেট চেম্বার, ওখানেও হচ্ছে আমার আসলে ওই যে কাউন্সেলিং করতাম, কাউন্সেলিং করার পরে যেটা হলো যে প্রচুর মানুষজন মানে এলাকায় আর কি যা হয়, একটা ছোট এরিয়াতে যা হয়, কাছে আসতো, তারপরে সুনাম ছড়ালো যে হ্যাঁ উনি খুব ভালো, ওই আপা খুব ভালো, উনি অনেক কিছু বলে, বুঝায় বলে, সব কিছু বুঝায় বলে। তো এখান থেকে দেখা গেল যে হয় কি যে বিভিন্ন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ বা বিভিন্ন লোকজন বিভিন্ন ক্লিনিকে বা চেম্বারে ঘুরে বেড়ায়, এবং ওরা গিয়ে ভালো ভালো চেম্বারে বলে যে ওই ম্যাডাম তো খুব ভালো, ওনাকে নিয়ে আসো, তাহলে হচ্ছে তোমার চেম্বারে পেশেন্ট হবে অনেক বেশি আসবে। তো যেটা হলো যে আমরা কেন্দুয়াতে গেলাম, কেন্দুয়া এরকম একটা মেডিকেল ইয়ে ছিল, এবং কেন্দুয়াতে যাওয়ার পরে মানে এটা আরেকটু রুরাল এরিয়া, এটা হচ্ছে ময়মনসিং, মানে এটা একটা মানে উপজেলা লেভেল। তো ওখানে সপ্তাহে একদিন যেতাম, ফ্রাইডে, যেদিন আমার ছুটি ছিল। তো ওখানে যেতাম সারাদিন, বাচ্চারা পিকনিক করতো, ওর বাবা নিয়ে যেত আমাদেরকে, আমি হাফ ডে পেশেন্ট দেখতাম। তো এভাবেই মানে একটা মজার মতো দিন যাচ্ছিল, যে খুব খুশি হচ্ছে সব কিছু। বাই দিস টাইম আমাকে আমার হাজব্যান্ড একটা আলট্রাসাউন্ড মেশিন এনে দিল। আলট্রাসাউন্ড মেশিনটা পোর্টেবল ছিল, মানে তোমাকে উপহার বলেন, যাই বলেন, বা এনকারেজমেন্ট বলেন, কিন্তু আমার আলট্রাসাউন্ড ট্রেনিং করা ছিল। তো সেই সুবাদেও বললো যে আলট্রাসাউন্ডটা মানে আমরা করতে চেয়েছি, বিকজ আমাদের প্রজেক্ট অফিসে তখনও আলট্রাসাউন্ড মেশিন এসে পৌঁছায়নি। আর এটা তোমাদের নিজেদের ভলান্টারি উদ্যোগে আমরা করছি, বিকজ আমি দেখলাম যে প্রচুর পেশেন্ট আসে যারা হচ্ছে প্রেগনেন্ট মহিলা, এবং আসার পরে, এবং এটা আসলে পোর্টেবল, তো যে কোনো জায়গায় ক্যারি করে নিয়ে যাওয়া যায়, এবং এটা আসলে তখনও বাংলাদেশে ওইভাবে কেউ ইউজ করে না ওই সময়, এখনও করে কিনা আমি জানি না, বিকজ হচ্ছে এখন সব বড় বড় আলট্রাসাউন্ড মেশিনই এখনও হসপিটালগুলো বা ক্লিনিকগুলোতে চলে। তো এরকম বাসা থেকে আমি প্রতিদিন ক্যারি করে CRHCC-তে নিয়ে যেতাম, বা যেখানেই যেতাম আমি নিয়ে যেতাম, বাসায় কেউ আসলেও আমি করে দিতাম। তো এইটাতে যেটা হলো, কিছু সুবিধা পাওয়া গেল যে আমি সাথে সাথেই জেনে যাচ্ছি পেশেন্টের কোনো প্রবলেম হলে, আমার তাকে আবার একটা জায়গায় পাঠানো, আবার সে আসবে, এই হ্যাসেলগুলো হচ্ছিল না। এবং মোটামুটি সব দিক থেকেই পেশেন্টরাও খুশি, আমারও ভালো লাগছে, আমি কাজ করছি। মানে তখন আসলে পাগলের মতো কাজ করা যাকে বলে না, দিন রাত 24 ঘন্টা আমরা সবাই এটার মধ্যে নেশার মতো একটা প্যাশন পেয়ে গেল, যে না কিছু একটা ভালো কাজ হচ্ছে এবং আমরা করছি। তো এভাবে চলছিল। তো হঠাৎ সার্টেন একটা ইয়ে আসে, যেটা অনেক দিন থাকার পরে মনে হলো যে আসলে আমরা কতদিন ছিলেন? 2 বা আড়াই বছর থাকার পরে মনে হলো যে এটা তো আসলে আমাদের দেশের বাড়িও না বা রুটও না। আপনি যখন একটা এলাকায় অনেক ভালো কাজ করা শুরু করবেন, তখন কিছু আপনার প্রবলেমও ফেস করতে হবে। ঠিক আছে, তো অনেক যেটা মনে হলো যে এই প্রবলেমগুলো আসলে যেহেতু আমরা ঢাকার মানুষ বা এই এলাকার না, তো আমার তো ওই পাওয়ারটা নাই বা ওই এটা নাই যে আমি ইনফ্লুয়েন্সটা নাই যে আমি মোটিভেট করতে পারবো, বা আমি যেইভাবে কাজ করতে চাচ্ছি ওই কাজটা হয়তো অনেকেরই সমস্যা হচ্ছে। যেমন নর্মাল ডেলিভারি আমি নর্মালি করব, সিজার করব না, তো এটাতে অনেকেরই হয়তো সমস্যা হতে পারে। তো এই বিভিন্ন ধরনের ব্যাপার ফেস করা, তারপরে হচ্ছে আরও কিছু ব্যাপার, যেমন হচ্ছে ক্লিনিকে বা ডায়াগনস্টিক সেন্টারে বসলে যে একটা চাপ থাকে, যে আমাকে পেশেন্টকে টেস্ট দিতে হবে, ল্যাব টেস্টগুলো দিতে হবে। ঠিক আছে, এখন এই ল্যাব টেস্টের এই জিনিসটা আমার কাছে খুব মনে হতো এত আনইথিক্যাল, আমি প্র্যাকটিস করতে পারবো না। কিছু কিছু ক্ষেত্রে আমার মনে হতো যে হয়তো ডেটা ম্যানিপুলেশন হচ্ছে বা কিছু হচ্ছে, বিকজ সব জায়গায় KPI থাকছে।
যেমন আমাদের এখন SDG সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল আছে, আমাদের হ্যাঁ, যে আমাদের যেমন লক্ষ্যে পৌঁছাতে হবে। যেমন হচ্ছে আমাদের এখন ম্যাটারনাল মর্টালিটি রেট বা মাতৃ মৃত্যু হার সেটা হচ্ছে আমাদের 2030 সালের মধ্যে less than 70 করতে হবে, মানে 70-এর নিচে করতে হবে, ঠিক আছে, এরকম। তো এখন হচ্ছে অনেক বেশি, অনেক হাই। তো এই যে টার্গেটগুলো থাকে, কিছু ক্ষেত্রে দেখা যায় যে টার্গেটের কাছাকাছি সব এরিয়াতে কিন্তু টার্গেট রিচ হবে না। যেগুলোতে হবে সেগুলোতে একরকম থাকে, আর যেগুলোতে হয় না সেগুলোতে দেখা যায় অনেক সময় ডেটাগুলো আমাকে কিন্তু ফিল্ডের লোক দেখতে হতো। আমরা ওদেরকে বলি ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যাসিস্ট্যান্ট, ফ্যামিলি ওয়েলফেয়ার ভিজিটর, FWA, FWV। ওরা কিন্তু বিভিন্ন বাড়ি বাড়ি যে কমিউনিটির লোকজনকে দেখাশোনা করে। ওরা প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারে রিপোর্ট করে, আবার সেই প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার থেকে পেশেন্টরা স্বাস্থ্যসেবা নেওয়ার জন্য CRHCC-তে আসে। তো দেখা যায় যে CRHCC-তে আবার ফ্যামিলি প্ল্যানিং সার্ভিসের জন্যও আসে, যেগুলো সার্জারি করতে হবে, যেগুলো আমি করতাম, যে মিনি ল্যাব করা, তারপরে হচ্ছে ভেসেক্টমি, এই যে ইমপ্ল্যানন যেটা হাতে পরা কাঠি বলা হয় আমাদের, হ্যাঁ, হাতে কাঠি পরা, ইন্ট্রাইউটেরাইন ডিভাইস যেটা কপার টি বলি আমরা, ওগুলো পড়ার জন্য আসতো। তো ওগুলো দেখা যেত টার্গেট থাকতো, প্রতি মাসেই টার্গেট থাকতো। এবং মনে হতো যে আমার যে লোকজন আছে, হয়তো আমার মাঝে মাঝে মনে হতো যে একটু বাড়িয়ে লিখলো কি না বা কি করলো, কিন্তু এগুলো তো আমার সিগনেচারই ছিল। তা আমার কাছে এগুলো মনে হতো যে হ্যাঁ, সন্দেহ হতো। EPI গুলো মনে হতো যে আসলে কি ঠিকঠাক মতো হলো। তো এই যে এত কিছু, তখন আমার মনে হতো যে অনেক ভালো কাজ করছি, কিন্তু এর সাথে সাথে অনেক কিছু খারাপ আমার হাতে চোখে আসছে, হয়তো হয়েও যাচ্ছে। তো এখান থেকে বিভিন্ন প্রেশার থেকে মনে হলো যে এগুলো আমি আসলে আমার নিজের যদি একটা হসপিটাল না থাকে, ডায়াগনস্টিক সেন্টার না থাকে, এভরিথিং, যেমন আমার নিজের পোর্টেবল আল্ট্রাসাউন্ড আছে, এখন সব আমার তো আর হসপিটাল দিয়ে দেওয়া সম্ভব না। আমি যদি মানে ক্যাপিটালিস্ট মেন্টালিটি নিয়ে চিকিৎসা করি, তাহলে সেই চিকিৎসা একরকম হবে। আর আমি যদি মনে করি যে আমি এটা একটা নোবেল প্রফেশন, সেভাবে করি, তাহলে সেটা আরেক রকম হবে। তো ওই চিন্তা ভাবনা থেকে একসময় মনে করলাম যে, আর এর মধ্যেও আমার হাজব্যান্ড আবার খুব ঢাকায় আসা যাওয়া শুরু করলো, তখন আর কি ও বললো যে তোমার একলা থাকা ঠিক হবে না, সবাই আমরা চলে আসি। তো চলে আসলাম, এবং ওরও মনে হলো যে আসলে ওর পড়াটা কমপ্লিট করতে হবে, PhD করতে হবে। আর তখন আমিও আসলে সেকেন্ড থট দেওয়া শুরু করলাম যে ঢাকায় এসেও আমি আবার কিছুদিন প্র্যাকটিস করলাম, এবং তখন সেকেন্ড থট দিচ্ছি যে আদৌ কি আমি ক্লিনিক্যাল সাইডে থাকবো নাকি আমার একাডেমিক লাইনে যাব। কারণ ওইটা একটা মজার ব্যাপার কি, আমাদের হচ্ছে টট বলে ট্রেনিং অফ ট্রেনার্স, প্রচুর টট ট্রেনিং থাকতো। কারণ আমি যেহেতু CRHCC-র প্রধান ছিলাম, তো আমার কাজ ছিল আমাদের CRHCC-তে যত জুনিয়র ডক্টরস, তারপরে মিডওয়াইফস, প্যারামেডিক্স বা নার্স যারা থাকতো, ওদেরকে একটা ট্রেনিং দেওয়া, রেগুলার আপ টু ডেট ট্রেনিং দেওয়া। এবং এগুলো দেখা যেত আমি ঢাকা গিয়ে এসে ট্রেনিংগুলো করতাম, ওখানে গিয়ে আমাকে দিতে হতো। বা আবার বিভিন্ন ফিল্ড লেভেলের লোকজনকেও ডেটা নিয়ে, রিসার্চ নিয়ে, এগুলো নিয়েও বলতে হতো যে কীভাবে তুমি একটা ইন্টারভিউ নিয়ে আসবা বা ডেটা গ্যালার করে নিয়ে আসবা, এরকম ছিল। তো আমার পারফরমেন্স অলওয়েজ খুব ভালো থাকতো এই টট ট্রেনিংগুলোতে, ট্রেনিংয়েও থাকতো, প্লাস হচ্ছে অ্যাজ এ ট্রেনার হিসেবেও খুব ভালো থাকতো। সবাই খুব দেখা যেত এমনি অনেক সময় ওদেরকে নিয়ে বসে আমি পড়াচ্ছি, বা প্লাস হচ্ছে কাউন্সেলিং করতে করতেও অনেক একটা অভ্যস্ততা চলে আসছে। আরও যেটা আমি খেয়াল করলাম যে আসলে না, মানুষের কোনো পড়াশোনা বৃথা যায় না। আমাকে প্রায় সবাই বলতো যে তুমি অস্ট্রেলিয়ান মেডিকেল কাউন্সিল এক্সাম দিয়ে, অস্ট্রেলিয়াতে ডাক্তারি লাইসেন্স পরীক্ষা দিয়ে পাশ করে তুমি কিশোরগঞ্জের মতো রুরাল এরিয়াতে কি করছো? এই প্রশ্নটা আমাকে প্রায় করা হতো। এবং আসলে যেটা হয়েছে যে আমার মনে হয়েছে যে কোনো মানুষের কোনো নলেজ বা কোনো শিক্ষা, কোনো জ্ঞান কখনোই বৃথা যায় না যদি সে কাজ করার মনোভাব পোষণ করে। সবসময় যদি সে চিন্তা করে আমি কাজ করতে চাই, ভালো কাজ করতে চাই, তখন কিন্তু তার নলেজগুলো সে কাজের ক্ষেত্রে মানে সে ব্যবহার করতে পারবে। তো আমার যেটা সুবিধা হয়েছিল যে কাউন্সেলিংয়ের সময় আমি প্রচুর ছবি এঁকে পেশেন্টদেরকে বুঝাতাম, যেটা আমি অস্ট্রেলিয়াতে করে এসেছি, দেখে এসেছি। আমি যখন ট্রেনিং করেছি হসপিটালে, তখন আমি দেখতাম যে এটাই নিয়ম, ছবি এঁকে পেশেন্টকে বোঝাতে হবে।
এবং আমাদের একটা অসুবিধা যেটা হয় বাংলাদেশে দেখা যায় প্রথম দিকে আমরাও সহজে কোনো কিছু বোঝাতে পারতাম না। যতক্ষণ না পর্যন্ত আমি অস্ট্রেলিয়ান মেডিকেল কাউন্সিল এক্সামটা দিইনি তার আগ পর্যন্ত আমার মনে হতো যে আমি সব কিছুতেই মেডিকেল জার্গন ইউজ করছি এবং খুব সায়েন্টিফিকভাবে লেম ওয়ার্ডে আমি কোনো কিছু বলতে পারছি না। একজন সাধারণ মানুষকে যে সাধারণভাবে বলতে হবে, বোঝাতে হবে, সেই ব্যাপারটা আমি পারতাম না। আমার সেই দক্ষতা অর্জন হয়েছে ওই এক্সামটা দিয়ে এবং কিছু ক্লিনিক্যাল যে ট্রেনিংগুলো ওখানে করেছি, শিখেছি তা দেখে। তো এই যে নলেজটা আমি আমার কর্মক্ষেত্রে বাংলাদেশে তা কাজে লাগাতে পেরেছি এবং আমার কাছে মনে হতো অবশ্যই আমার জ্ঞান তো ওইখানেই কাজে লাগলো। আমি একটা কিছু শিখিয়েছি কোথাও আমি কোনো কিছু করলাম, পরীক্ষা দিলাম, পাশ করলাম, তার মানে আমাকে ওটাই করে যেতে হবে এমন কোনো কথা নাই, বা ওইখানেই ওই দেশেই আমাকে করতে হবে এমন আমি পৃথিবীর যে কোনো জায়গায় একটা ভালো কাজ করতে পারি। তো এভাবেই আসলে আমার সবসময় আমার সব শিক্ষা নলেজ এভাবেই আমার কাজে লেগেছে। এরপরে আসলে যেটা বলছিলাম যে কিশোরগঞ্জ থেকে ব্যাক করলাম ঢাকায় এবং এরপরের যে ফেজটা আমরা দুজন মিলে বেসিক্যালি 5 জন, ইটসারো, আলিনা, আমি, আমার হাজব্যান্ড, আমরা সবাই মিলে চলে গেলাম হচ্ছে অস্ট্রেলিয়ার খুব সুন্দর একটা সিটি। আগে ছিলাম সিডনিতে, এবার গেলাম হচ্ছে কুইন্সল্যান্ডের একটা সিটি, সেটা হচ্ছে গোল্ড কোস্ট। আচ্ছা, গোল্ড কোস্টের মজাটা ছিল যে এটা একদম সাগরের পাশে একটা এরিয়া যেখানে হচ্ছে চাইলেই আমরা বিচের খুব কাছেই থাকতাম, যে কোনো সময় আমরা ঘুরতে যেতে পারছি। রাতের বেলা একটু মনে হলো যে আচ্ছা ঠিক আছে ডিনারের পর একটু ঘুরে আসি, বাচ্চাদের নিয়ে চলে গেলাম, বাচ্চারা সাইক্লিং করছে, ওরা নিজেদের মতো খেলাধুলা করছে, একটা সুন্দর একটা এনভায়রনমেন্ট। আমরা মনে হলো যে আমাদের জন্য আমরা আরও অনেক ওপেনলি ওয়াইডলি সব কিছু চিন্তা করা শুরু করলাম। তো এইভাবেই আসলে যেটা হলো যে ওই সময় পিএইচডি আমি মাস্টার্স শুরু করলাম, ফার্স্টে মেডিকেল রিসার্চে মাস্টার্স করলাম গ্রিফিথ ইউনিভার্সিটিতে, তারপরে পিএইচডিতে আসলাম। সেরকমভাবে আমার হাজব্যান্ডও হচ্ছে আসলে বাই দিস টাইম ও মিডিয়া নিয়ে, ফিল্ম নিয়ে কিছু পড়াশোনা করলো, তার একটা ব্যাচেলারও সে করে ফেললো ওই সময় মিডিয়া অ্যান্ড ফিল্ম নিয়ে। নতুন কিছু আসলে যেটা হয় যে পড়াশোনার মধ্যে ছিলাম এবং হচ্ছে কোনো প্রেশার নাই, কিছু নাই, একটা সুন্দর সমুদ্র তীরবর্তী একটা জায়গায় থাকি, সব কিছু ওয়াইড ওপেন, মনে হচ্ছে সব কিছু খোলা মনে চিন্তা করতে পারছিলাম। এবং যেটা হলো যে ওরও কিছু এমন কিছু পড়াশোনা নলেজ ও ইউনিভার্সিটি থেকে পেলো, যেমন আমরা আগে খুব বেশি হিস্ট্রি পড়তাম না, এবং আমাদের দেশে যে কিছু কালচার আছে যে আমরা কিন্তু হিস্ট্রি বা এই ধরনের সাবজেক্টগুলোকে মনে করি যে না, এগুলো পড়ে না, এগুলো পড়ে কিছু হবে না, কোনো চাকরি পাবো না, যেটা দিয়ে আমরা চাকরি করতে পারবো, জীবিকা করতে পারবো, ইনকাম হবে, আমরা সেটাকেই সবচেয়ে বেশি, সারা ওয়ার্ল্ডেই হয়তো তাই ওইটাই গুরুত্বপূর্ণ আমরা মনে করি। কিন্তু আসলে যে ফিউচার জানি বা নিজেকে জানি বা যাই জানি, আমাদের হিস্ট্রি জানতে হবে, তখন আসলে এই জিনিসগুলো আস্তে আস্তে বিভিন্ন ফিলোসফি ডেভেলপ হওয়া, বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা, একজন ইন্টেলেকচুয়াল মানুষ, একজন ভালো মানুষ আরও নিজেকে ডেভেলপ করার অনেক স্কোপ পেয়ে গেলাম। তখন আমরা সবসময় বিভিন্ন কিছু নিয়ে চিন্তা করতাম, কমিউনিটিতে প্রচুর কাজ করতাম, কমিউনিটিতে মিউজিক করতাম আমরা একসাথে। ফার্স্টে তো হচ্ছে আমি সিডনিতে ড্রামস বাজাতাম, তো ওখানে গিয়ে আবার ড্রামস টিচার কাছ থেকে আমি হেভি মেটাল, রক, ড্রামিং এগুলো শিখলাম। তো অবভিয়াসলি আমার হাজব্যান্ড সবসময় এগুলোতে ইন্সপায়ার করেছে আমাকে। আর সাথে সাথে আমার 3 মেয়ে, ওরা হচ্ছে গান গেত, আমাদের সাথে সাথে ওরা গান গাইতো, এবং বড়টাকে আমরা একটা মিউজিক স্কুলে দিলাম, ও গিটার শিখছিল। তো দেখলাম যে মেঝোটাও খুব মানে এনকারেজ, ওকে দেখে ও করছে। ছোটটা বেশি ছোট, ও তখন ওদের সাথে সাথে নাচানাচি করে। তো এইভাবে করে আসলে হঠাৎ করেই ব্যান্ডের যে ইয়েটা, সেটা একটা যাত্রা শুরু, ওইটারও একটা আলাদা একটা হিস্ট্রি আছে, তো ওইটা ওভাবে হলো। আর বাই দিস টাইম হচ্ছে আমার হাজব্যান্ডের পিএইচডি শেষ হলো, আমিও শেষ করলাম, এবং আবার আমাদের আসলে তখনও ইচ্ছাই ছিল যে আমরা বাংলাদেশেই ব্যাক করব। তো বাংলাদেশে আবার ব্যাক করলাম, আসলাম, এবং আসার পরে আমি এখন রিসার্চ রিলেটেড কাজ করছি। কি বিষয়ে গবেষণা করছো?
অবশ্যই আমার যে পাবলিক হেলথ সেক্টর, পাবলিক হেলথ আসলে এমন একটা জায়গা রিসার্চের যেখানে অনেক কিছুর সাথে বা অনেক ডিপার্টমেন্টের সাথে কোলাবোরেট করা যায়। এবং আমরা কি বলি যে স্বাস্থ্যই সকল সুখের মূল। যখন আমরা যে কোনো কিছু নিয়ে স্টাডি করি বা যে কোনো কিছু নিয়ে রিসার্চ করি, তখন আমরা কিন্তু ওয়েল বিইংয়ের জন্যই করি। ফিজিক্যাল হোক, মেন্টাল হোক, আমাদের আরাম, আমাদের যে একটা ভালো লাগা, সেটা যদি আমি বলি যে ইঞ্জিনিয়ারিং সেক্টর হোক বা যাই হোক, আমরা কিন্তু এই যে ব্রিজ, কালভার্ট যাই করছি বা বড় বড় বাসাবাড়ি করছি, সেখানে ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স হচ্ছে, সবই তো আমাদের আরামের জন্য, আমাদের সুস্বাস্থ্যের জন্য, ভালোর জন্য, সবই কিন্তু হেলথের মধ্যেই এসে পড়ে। তো আসলে আমার কাছে মনে হয় যে পাবলিক হেলথ নিয়ে বাংলাদেশে অনেক কাজ করার স্কোপ আছে। আসার পর যেটা আমি ভালোভাবে বুঝলাম, এটার আরেকটা হচ্ছে যে আমি প্রথম যখন রিসার্চ করতে যাই, তখন আমি খুব কনফিউজ ছিলাম যে আমি কোন সেক্টরটা নিয়ে কাজ করব। বিকজ হচ্ছে আমি অনেক কিছু নিয়ে করা যাচ্ছে, মাদার হেলথ, চাইল্ড হেলথ, অনেক কিছু নিয়ে আমি অনেক টপিকস আমার জেনারেট হচ্ছিল মাথায়। তো আমি ভাবছিলাম যে এটা করি, সেটা করি, বা অস্ট্রেলিয়ান চাইল্ড নিয়েও আমি চিন্তা করছিলাম করার। তো আমাকে আমার সুপারভাইজার বললেন যে তোমার সেই জায়গা নিয়ে রিসার্চ করা উচিত যেই জায়গা বা যে এরিয়াটা তুমি সবচেয়ে ভালো চিনো, তুমি যেই রুটটা তুমি বিলং করো। তখনই আমার মাথায় খেলে গেল, আসলেই আমার অস্ট্রেলিয়া নিয়ে তো রিসার্চ করা, যতটা আমি বুঝবো পারবো, ওদের যেই মানে পলিসি বা যেটাই হোক, ওদের প্রবলেম, ওই প্রবলেমগুলো আমাকে যতটা টাচ করবে, তার চেয়ে বেশি প্রবলেমগুলো টাচ করবে আমার নিজের দেশের, ওইটা আমার রুট। সো ওই যে একটা মাথার মধ্যে ঢুকে গেল। এরপর থেকে আমি মোটামুটি বাংলাদেশের পাবলিক হেলথ সেক্টরে কাজ, আমার রিসার্চ বাংলাদেশের ফুড সেফটি নিয়ে আমি মাস্টার্স এবং পিএইচডি দুটোই কমপ্লিট করেছি। এবং এখন শুধু ফুড সেফটিতে না, এখন যেহেতু আমার আগে ম্যাটারনাল চাইল্ড হেলথ রিলেটেড কাজ করেছি, রিপ্রোডাক্টিভ হেলথ ওগুলোতেও করছি। প্লাস হচ্ছে ক্লাইমেট চেঞ্জ এখন অনেক বড় ইস্যু। ক্লাইমেট চেঞ্জের সাথে যে আমাদের যে ম্যাটারনাল হেলথের যে এফেক্টগুলো, এগুলোও দেখছি। তো এইভাবে আসলে কোলাবোরেট করে কাজ হচ্ছে অনেক সেক্টর। এবং আমার কাছে মনে হয় যে পিএইচডি আমরা করি আসলে এই জন্য যে একটা ফিলোসফি ডেভেলপ হবে। পিএইচডি করা মানে এই না যে আমি সব জেনে গেছি, বুঝে গেছি, আমি সব জানি, বা আমি যেই সেক্টরে পিএইচডি করেছি আমি শুধু ওইটাই নিয়ে কাজ করব, এইটা না। পিএইচডি করে আমরা জানি যে কিভাবে একটা রিসার্চ করতে হয়, প্রসেসটা জানা, এবং একটা ফিলোসফি ডেভেলপ করা। ফিলোসফিটা খুবই ইম্পর্টেন্ট, আমরা সেটাকে রিসার্চ প্যারাডাইম বলি। এই প্যারাডাইমটা আসলে যদি প্রথম আর্লি লাইফেই ফিক্স না করা যায়, তাহলে যেটা হয় যে ইন ফিউচার মানে রিসার্চার হিসেবে অনেক হোঁচট খেতে হয়। আর আমরা যেমন ছোটবেলায় দেখেছি যে আগে আসলে যেটা মানে অনেক পুরনো আমলে যখন অ্যারিস্টটল বা বড় বড় সায়েন্টিস্ট যারা, নিউটন, ওনারা কিন্তু হচ্ছে যার নিজের ল্যাবে, সকলেই নিজেদের ল্যাব ছিল। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে আমাদের নিজেদের ল্যাব করার যেই ক্যাপাবিলিটি বা ওইটা আসলে নাই। আমাদের কারো কাছে যেতে হচ্ছে, স্পন্সর পেতে হচ্ছে, বা আমাদেরকে সহযোগিতা নিতে হচ্ছে একটা ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশনের, এভাবে করে আমাদের কাজ করতে হচ্ছে। তো যদি ফিলোসফিটা খুব স্ট্রংলি ডেভেলপ করে যায়, তাহলে এই ক্ষেত্রে আমার মনে হয় কাজগুলো করা আরও সহজ হয়। এবং সেগুলো আসলে মানে সমাজে আমি মনে করি যে ফিলোসফি থাকলে ইতিবাচক প্রভাবটা বেশি পড়ে। খুবই ইন্সপায়ারিং ইশরা। তো তুমি এখন বলো যে এখন যে পড়াও স্টুডেন্টদেরকে, তো পড়াতে গেলে কেমন লাগে? তুমি তো অনেক পথ পেরিয়ে এসছো, তুমি সহজ ভাষায় মানুষকে ছবি এঁকে এঁকে স্বাস্থ্য শিক্ষা দিচ্ছ, এখন যে মাস্টার স্টুডেন্টদেরকে পড়াচ্ছ, সেটা কেমন অভিজ্ঞতা হলো? আসলে আমার মনে হয় না যে আমি নতুন কোনো কাজ করছি। আর আবারও বলবো যে আমি যেটা করি আর আসলে সেটা খুব আনন্দ নিয়ে করি। আমি যতক্ষণ করি আমার একদমই মনে হয় না আমি টায়ার্ড ফিল করছি বা আমার খারাপ লাগছে বা আমি এরকম কিছুই মনে হয় না। আমি খুব আনন্দ নিয়ে করতে পারি আর আমি এনজয় করি। পড়াতে বলবো যে আসলে পড়ানোটা কি, কাউকে আপনি আসলে নলেজ বা আমরা সার্টিফিকেট দিতে পারি একটা, সার্টিফিকেট দিতে পারি, কিন্তু নলেজ দেওয়াটা আসলে খুবই কঠিন একটা কাজ।
কারণ আমি যাকে একটা মেসেজ দিচ্ছি সে সেটা কিভাবে নিচ্ছে তার উপরও অনেকখানি ডিপেন্ড করে। সেই মেসেজটা সে কি আসলে পজিটিভলি নিচ্ছে না নেগেটিভলি নিচ্ছে সেটার উপরও কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। তো এখন সবাই যেটা হয় যে গুগল করলেই অনেক কিছু জানা যায়। ক্লাসরুমে ওভাবে কোনো নলেজ বা কোনো ইনফরমেশন দেওয়ার দরকার নেই। হ্যাঁ, এখন যেটা হচ্ছে যে ইনফরমেশন অনেক সময় ভুল থাকে বা সঠিক তথ্য। এখন নলেজ হচ্ছে সেটাই যেটা একটা ট্রুথ ইনফরমেশন। আমার কাজ হচ্ছে অ্যাজ এ টিচার বা অ্যাজ এ মেন্টর বা গাইড ট্রুথ জানানো। সেটা আইদার আমি রিসার্চ বেসড বা রিসার্চ করে সেই সম্পর্কে জানাতে পারি, বা কোন টপিকস নিয়ে আমার যে প্রিভিয়াস এক্সপিরিয়েন্স সেই এক্সপিরিয়েন্সগুলো আমি শেয়ার করতে পারি, বিকজ দ্যাট ইজ ট্রুথ। তো এভাবে আসলে আমার মনে হয় যে আর আমার ক্লাসের লেকচারগুলো খুব এক্সপিরিয়েন্স বেসড হয়। মানে আমার দেখা যায় যে লেকচারে কোনো একটা স্লাইড ওপেন করার পরে আমার কোনো একটা এক্সপিরিয়েন্স মনে পড়ে গেল এবং ওইটা আমি শেয়ার করছি। তো আমার পড়ানোর স্টাইলটাই একটু অন্যরকম। আর মানে আমার ভালো লাগে, আমার মনে হয় আমি কথা বলি, নলেজ যেটা বলবো আমি, মানে যেই ট্রুথটা আমি শেয়ার করি, এক্সপিরিয়েন্স ইজ এ বিগ ট্রুথ। আর ফিলোসফি যেটা বললাম যে অবশ্যই ফিলোসফি থাকতে হবে, ভালো ভালো কাজ করার ইচ্ছা থাকতে হবে। কিছু হতে চাই, কিছু করতে চাই, মানে কোনো পদে যাওয়ার ওই ব্যাপারগুলো আসলে আমার মনে হয় যে যদি না থাকে, কাজ করার শুধু ইচ্ছা থাকে, তাহলে আমার মনে হয় কাজ করা যায়। অনেক অনেক ধন্যবাদ ইশরা, তোমার গল্প শুনে আমার খুব ভালো লাগছে। আর তোমার মঙ্গল মন্ত্র কি? তুমি যে সব কিছু ব্যালেন্স করো, কিভাবে করো? যেটা বললে আনন্দের মাধ্যমে, কিন্তু তুমি কিভাবে রেস্ট নাও নিজে অবসর সময়, যদি অবসর সময় পেয়ে থাকো? আচ্ছা, যখন মানুষ আনন্দ নিয়ে কাজ করে তখন কিন্তু তার রেস্ট নেওয়ার প্রয়োজন হয় না। তুমি ঘুমাও না? হ্যাঁ, ওটা তো সবাই ঘুমায়, এটা ন্যাচারাল বায়োলজিক প্রসেস, একটা ঘুমাবেই মানুষ, ঠিক আছে। কিন্তু আমার মনে হয় যে আনন্দ, হ্যাঁ না, আমি খুব কাজের মধ্যে থাকতেই পছন্দ করি। আর বসে থাকলে মনে হয় যে কিছু করছি না। বসে থাকলে ড্রাম বাজাই না, ড্রামস বসে থাকলে না, আমার সবকিছু পার্টিকুলার টাইমে, যেমন প্র্যাকটিসটা, ড্রামসের প্র্যাকটিসটা এরকম একটা নিজস্ব টাইমে করি, বা ব্যান্ডের প্র্যাকটিস যখন করি একটা নিজস্ব সময় করি। যখন বসে থাকি তখন চিন্তা করি, কারণ বসে থাকাও একটা কাজ, চিন্তা করাও একটা কাজ। মানুষ যদি স্থির হতে না পারে, বসতে না পারে, তাহলে সে ভালো কাজ করতে পারবে না, এবং সে তার লক্ষ্যে, তার যে ভালো কাজের যদি কোনো গোল থাকে, লক্ষ্য থাকে, সেটাতে সে পৌঁছাতে পারবে না। কারণ সে বারবার যদি সে অস্থিরতার মধ্যে থাকে এবং ছুটে চলে, তাহলে সে অবশ্যই ডিস্ট্র্যাক্ট হবে এবং তার সেই মানে লক্ষ্যে পৌঁছাতে পারবে না। এটাই হচ্ছে তোমার মঙ্গল মন্ত্র। যদিও তুমি ড্রাম বাজিয়ে আমাদেরকে অস্থির করে ফেলো তোমার রক মিউজিক দিয়ে, অনেক এনার্জি দাও, কিন্তু তুমি অনেক অনেক আমাদেরকে অনুপ্রাণিত করলে, এবং তুমি হয়তো এই কারণেই এত কিছু অ্যাচিভ করতে পেরেছো, যেহেতু তুমি খুব স্থিরভাবে একটা লক্ষ্য থেকে আরেকটা লক্ষ্যে গিয়েছো। আমি আসলে ওইভাবে চিন্তা করি না যে আমি কিছু অ্যাচিভ করতে পেরেছি। কারণ হচ্ছে কি, অ্যাচিভ বলতে আমরা যেটা বুঝি, বা সাকসেস বলতে আমরা বুঝি যে অনেক সময় সাকসেসটা আমাদের সোসাইটিতে হচ্ছে সেটা অর্থবিত্ত দিয়ে বোঝায়, কয়টা বাড়ি গাড়ি আছে বা কি আছে, ওয়েলথ দিয়ে বোঝায়, বা সাকসেস তো ওইটাই মেইনলি ক্যাপিটালিস্ট সোসাইটিতে ওইভাবেই ডেফিনেশন করে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আমি যদি সুস্থভাবে অনেক দিন কাজ করতে পারি, দ্যাট ইজ অ্যান অ্যাচিভমেন্ট অ্যান্ড দ্যাট ইজ দ্য সাকসেস। ঠিক বলেছ, এটাই হচ্ছে আমাদের মঙ্গল মন্ত্র। সবাইকে অনেক ধন্যবাদ ইশরার গল্প শোনার জন্য। আপনাকেও অনেক ধন্যবাদ রুমান আপা, আপনার সাথে গল্প করে আমার অনেক অনেক ভালো লাগলো।